এই গল্পটি পঞ্চগ্রাম নামক একটি গ্রামে বসবাসকারী রিয়া নামে এক সুন্দরী মেয়ের। তার সৌন্দর্যের কথা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। গ্রামের প্রতিটি উচ্চ পদস্থ পরিবার তাকে তাদের পুত্রবধূ করতে চাইত। যে কেউ তাকে একবার দেখত, সে তার সৌন্দর্যের গান গাইত। ধীরে ধীরে তার সৌন্দর্যের কথা গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছিল এবং সবাই তাকে বিয়ে করতে চাইত। একদিন কয়েকজন যুবক গ্রামের একটি পুরনো গাছের কাছে বসে মজা করছিল। হঠাৎ রিয়ার নাম উঠে আসে এবং সেই যুবকরা বলতে শুরু করে যে তারা তাকে তাদের স্ত্রী করতে চায়। ওই গাছেই একটি জিন বাস করত। সে এই সমস্ত কথা শুনছিল এবং রিয়ার সৌন্দর্যের কথা শুনে তার মনে একটি ইচ্ছা জাগলো যে সেও তার সৌন্দর্য দেখতে চায়। সে জানতে চেয়েছিল আসলে রিয়া দেখতে কেমন। যুবকদের কথা শোনার পর তার কৌতূহল আরো বেড়ে গেল। কিছুক্ষণ পর যুবকরা মজা করতে করতে এগিয়ে গেল। রিয়ার আরো দুটি বোন ছিল যারা বয়সে তার চেয়ে বড় ছিল, কিন্তু তারা দেখতে মোটেও রিয়ার মতো ছিল না। তার বোন বলে মনেই হতো না। তাদের রিয়ার মতো কোনো গুণও ছিল না, কারণ প্রতিটি প্রস্তাবই কেবল রিয়ার জন্যই আসতো। এমনকি যখন বড় বোনদের জন্য কোনো প্রস্তাব আসতো, তখন তারা রিয়াকে দেখার পর তার কাছে প্রস্তাব পাঠাতো। এখন রিয়া তাদের পথের বড় কাঁটা হয়ে উঠেছিল। তারা সবাই রিয়ার উপর খুব বিরক্ত হতে শুরু করলো এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলো। রিয়ার মা বাবা ভাবলেন যে রিয়ার বিয়ে যত দ্রুত সম্ভব দেওয়া গেলে অন্য দুই বোনের জন্য ছেলে খুঁজে পেতে কোনোই সমস্যা হবে না। আর তাছাড়া রিয়া এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে এবং তার মা বাবা তার বিয়ে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। প্রতিদিন তারা তাদের বাড়িতে কোনো না কোনো বিবাহ দালালকে ডেকে রিয়ার বিয়ের জন্য কথাবার্তা বলতেন, যাতে তারা যত তাড়াতাড়ি রিয়ার বিয়ে দিয়ে তাদের দায়িত্ব থেকে মুক্ত হতে পারেন। এদিকে দুই মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, আর তখন গ্রামের বড় বড় ধনীরা তার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব প্রেরণ করলেন। কিন্তু রিয়ার মা বাবা বড়লোক মানুষদের দেখে খুবই ভয় পেতেন, কারণ তারা তাদের মতো যোগ্য নয়, তারা ছিলেন গরিব। রিয়ার সৌন্দর্য এখন সবার জন্যই সমস্যা হয়ে উঠেছিল। ছেলেরা রিয়াকে দেখার অজুহাতে তার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে শুরু করে, যার কারণে বাড়ির মেয়েদের বাহিরে বের হওয়া খুবই কঠিন হয়ে পড়েছিল। তার দুই বোন তাকে সব সময় তিরস্কার করত, কারণ তার কারণেই এসব সমস্যায় পড়েছে তারা। রিয়া খুব দুঃখিত হতো এবং ভাবত যে তার কোনোই দোষ নেই, তাহলে সবাই কেন তার সঙ্গে এমন করে। একদিন রিয়া কোনো কাজে বাজারে যাচ্ছিল। পথে কয়েকজন ছেলে তাকে হয়রানি করতে শুরু করে, চোখ পিটপিট করতে শুরু করে এবং অদ্ভুত কথা বলতে শুরু করে। রিয়া আগের চেয়ে আরো দ্রুত হাঁটতে শুরু করলেন, যাতে ওই দুষ্টু ছেলের হাত থেকে সে মুক্তি পায়। ছেলেদের মধ্যে একজন এগিয়ে এসে রিয়ার হাত ধরে ফেলল। রিয়া খুব ভয় পেয়ে তার হাত ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলো, কিন্তু তাতে ব্যর্থ হয়। আশেপাশের লোকেরা সেখানে জড়ো হতে থাকে এবং কি ঘটেছে তা দেখতে থাকে। এখন রিয়া জোরে চিৎকার করতে শুরু করে, আমার হাত ছাড়ো! কিন্তু ছেলেটি তার বন্ধুদের সঙ্গে হাসতে থাকে আর ঠাট্টা করতে লাগে। ভিড়ের মধ্যে থেকে একজন সুদর্শন যুবক এগিয়ে এসে দ্রুত রিয়ার হাত ছাড়িয়ে দিল সেই দুষ্টু ছেলের হাত থেকে। রিয়া তার হাত ছাড়ার সঙ্গে সঙ্গেই খুব দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। এবার দুষ্টু ছেলেরা সেই যুবকটিকে একা দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পুরো জনতা অবাক হয়ে দেখল যে সেই অবিবাহিত যুবকটি একসঙ্গে 5 জন ছেলেকে মাটিতে ফেলে দিয়েছে। যুবকটিকে শক্তিশালী দেখে সেই দুষ্টু ছেলেরা সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন পাড়ার একজন খালা রিয়ার বাড়িতে গিয়ে তার মা বাবাকে সেদিন পথে যা কিছু ঘটেছিল সবকিছুই খুলে বললেন। তিনি আরো বললেন যে কিভাবে সেই অবিবাহিত যুবকটি 5 জন দুষ্টু ছেলেকে উচিত শিক্ষা দিয়েছিল এবং কিভাবে তারা সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
রিয়া তখন ভাবতে লাগলো, আমি ভেবেছিলাম যে ওই দুষ্টু ছেলেরা এই ছেলেকে মেরে রক্তাক্ত করবে, কিন্তু এটি খুবই ভালো লাগলো যে সে একাই 5 জন ছেলেকে প্রতিহত করেছে। এরপর রিয়াকে তার মা বাবা খুবই বকাঝকা করলো এবং তাকে বলা হলো যে এখন যতটা সম্ভব কম ঘর থেকে বের হবে। রিয়া দুঃখের সঙ্গে তার ঘরে চলে যায় এবং রাস্তার জানালার কাছে বসে থাকে। সে আসা যাওয়া লোকদের দিকে বিষণ্ণ চোখে তাকাতে থাকে। এদিকে হঠাৎ একজন যুবক এসে তার জানালার সামনে দাঁড়ায়। রিয়া তাকে দেখে অবাক হয়ে যায়। যুবকটি সেই একই ছেলে। সে ভয় পেয়ে যায়, কেউ যদি তাকে দেখে ফেলে তাহলে বড় হট্টগোল হবে। আজই সে সবাইকে বিপদে ফেলে দিয়েছে এমনিতেই। সে তৎক্ষণাৎ উঠে সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই যুবকটি তার নাম ধরে ডাকে। রিয়া তৎক্ষণাৎ থেমে যায় এবং জিজ্ঞেস করে, তুমি আমার নাম কিভাবে জানলে যুবক? যুবকটি হেসে বলল, এই গ্রামে এমন কে আছে যে রিয়ার নাম জানে না? রিয়া অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। তার মুখ আকর্ষণীয় এবং উজ্জ্বল ছিল, যার কারণে রিয়ার চোখ সরাতে ইচ্ছে করছিল না। রিয়া জিজ্ঞেস করলো, তুমি আমার বাড়িতে কেন এসেছো? এটা মোটেও ঠিক নয়। আমি তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, আর তুমি অন্য ছেলেদের মতোই কাজ করেছ, অর্থাৎ আমার পিছু নিয়েছ। যুবকটি হেসে বলল, তুমি ধন্যবাদ না দিয়েই সেদিন সেখান থেকে চলে এসেছো, তাই আমি তোমার কাছ থেকে ধন্যবাদ নিতে এসেছি। রিয়া তার কথায় খুবই অবাক হলো। পরের মুহূর্তেই যুবকটি আবার হেসে হাত উঁচু করে বলল, তোমার ব্রেসলাইটটা ওখানে পড়ে গিয়েছিল, আমি ওটা ফেরত দিতে এসেছি। এবং আমি কখনো মেয়েদের পিছু নেই না, তাদের কখনোই হয়রানি করি না। এই বলে সে চলে গেল এবং রিয়া স্বস্তি পেল। সে ভেবেছিল এখন সেই যুবকটিও তাকে হয়রানি করবে, কিন্তু সৌভাগ্যক্রমে সে একজন ভালো মানুষ হয়ে উঠেছিল। রিয়া জানালা বন্ধ করে ভেতরে চলে গেল। সারা দিন ধরে যুবকটার মুখ রিয়ার চোখে ঘুরপাক খাচ্ছিল, আর তার কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হতে থাকলো। সে তার চিন্তা ভাবনা ঝেড়ে ফেলতে চেষ্টা করলো বারবার, কিন্তু কখন যে তার ভাবনায় ডুবে যেত সে জানতই না। পরের দিন যখন রিয়া কাপড় আনতে দর্জির দোকানে গেল, তখন যুবকটাকে ইতিমধ্যেই সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া অবাক হয়ে গেল। রিয়া জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? যুবকটি তৎক্ষণাৎ ঘাবড়ে গেল এবং বলল, আমি তোমাকে অনুসরণ করেছিলাম না, আমি তোমার আগেই এখানে এসেছি। রিয়া অনেক কষ্টে তার হাসি নিয়ন্ত্রণ করে বলল, আমি এটা বলতে চাইনি যুবক। একথা শুনে দুইজনেই হেসে ফেলল। তারা আলাদা আলাদা পথে চলে গেল। রিয়া তাড়াতাড়ি জামা কাপড় নিয়ে বাড়ি পৌঁছে গেল, কারণ আজ তাকে একটি ছেলেপক্ষ দেখতে আসবে এবং তাকে প্রস্তুত হতে হবে। এজন্যই খুব দ্রুতই তিনি বাড়ি পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে দ্রুত প্রস্তুত হয়ে অতিথিদের জন্য অপেক্ষা করতে লাগলো। অতিথিরা আসার সঙ্গে সঙ্গে রিয়া খাবারের জিনিসপত্র নিয়ে তাদের কাছে গেল, কিন্তু তার সামনে বসে থাকা ছেলেটিকে দেখে অবাক হয়ে গেল। রিয়া অবাক হয়ে বলল, তার সামনে তার বাবার বয়সী একজন শক্তিশালী লোক বসেছিল। সে দেখতে খুব ধনী মনে হচ্ছিল। তার সঙ্গে তার 3টি ছোট মেয়েও ছিল। অতিথিরা চলে যাওয়ার পর আম্মা এবং তার আব্বা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলেন, আমাদের কি করা উচিত? আমরা ক্লান্ত, আমরা আমাদের রিয়ার জন্য ভালো ছেলেই পাচ্ছি না। এই ছেলেটি খুব ধনী এবং আমাদের রিয়ার জন্যও কামনা করে, কিন্তু সে অনেক বৃদ্ধ। রিয়া এখনো খুব ছোট। রিয়ার আম্মা বললেন যে তার আরো 2টি বোন আছে এবং আমি ভয় পাচ্ছি যে রিয়ার কারণে তারা সমস্যায় পড়বে। তারা দুজনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। এসব শুনে রিয়া কাঁদতে শুরু করলেন এবং আবার জানালার কাছে গিয়ে বসলো। তার মনে সেই যুবকটির কথা আসতে লাগলো। সে চাইছিল যে এই মুহূর্তে যুবকটি তার কাছে আসুক এবং তার সঙ্গে একটু কথা বলুক, যাতে তার হৃদয়ের বোঝা হালকা হয়। রিয়া ভাবলো যে সে জানে না যুবকটির মধ্যে এমন কি আছে যে তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে সব সময়। সে এই কথা ভাবছিল, ঠিক তৎক্ষণাৎই হঠাৎ করে সেই যুবকটি এসে তার জানালার কাছে দাঁড়ালো। রিয়া ভয় পেয়ে গেল। এটা কিভাবে হলো? আমি তার কথা ভাবছিলাম আর হঠাৎ সে এখানে চলে এলো।
যুবকটি রিয়াকে জিজ্ঞেস করলো, তুমি কি দুঃখিত? খুবই চিন্তিত মনে হচ্ছে। রিয়ার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। সে কিছু বলতে পারলো না এবং জানালা বন্ধ করে ঘরে ঢুকে গেল। সে ঘরে ঢুকে অনেকক্ষণ ধরে কাঁদাকাঁদি করলেন। কিছুক্ষণ চুপ থাকার সঙ্গে সঙ্গে সে তার মা এবং বাবা ঘরে কারোর সঙ্গে কথা বলছে এমন শব্দ তিনি শুনতে পেলেন। সেই ঘরে অতিথি কে ছিল তা দেখতে বাহিরে গেল, কিন্তু বাহিরে গিয়েই রিয়া অবাক হয়ে দেখলো যে এটা সেই যুবক যেই যুবকের সঙ্গে তিনি একটু আগেই কথা বলছিলেন। কিন্তু সে ঘরে কিভাবে এলো এবং তার মা বাবা কেন তার সঙ্গে এত ভালোভাবে কথা বলছিলেন? কথা বলার অবস্থা দেখে তার মনে হচ্ছিল যেন তাকে আগে থেকেই তার মা বাবা খুব ভালোভাবেই চিনেন। রিয়া বিভ্রান্ত হয়ে তার ঘরে গেল এবং তার আব্বাকে জিজ্ঞেস করলো, সে কে বাবা? তার বাবা হেসে বলল, সে আমার বন্ধু। কয়েকদিন আগে পথে তার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সে আমাকে লাগেজ বহন করতেও সাহায্য করেছিল। সে কয়েকদিন আগে এই গ্রামে থাকতে এসেছে। যাও, তার জন্য কিছু খাবার নিয়ে এসো। রিয়া গিয়ে তাজা রুটি বানালো এবং সবজি দিয়ে সে খাবার প্রস্তুত করলো। যুবকটি সে খাবারগুলো পেট ভরে খেয়ে তার বাবার থেকে অনুমতি নিয়ে বিদায় হলো। সে চলে যাওয়ার পর রিয়া তার বাবাকে বলতে শুনল যে আরিফ খুব ভালো একজন ছেলে এবং দয়ালু যুবক। আমি চাই সে আমাদের রিয়াকে বিয়ে করুক এবং আমাদের সমস্যাগুলোও সহজ হয়ে যাক। রিয়া এই কথা শুনে এক অদ্ভুত স্বস্তি অনুভব করলো, যেন কেউ তার মনের কথা বলেছে। তার মনে আশার আলো দেখতে পেল এবং তার হৃদয় খুশিতে ভরে উঠল। সকালে যখন রিয়া তার আম্মার ঔষধ নিয়ে বাড়ি ফিরছিল, তখন সে আবারও আরিফের সঙ্গে দেখা করলো। একে অপরকে দেখে দুজনের চোখেই ঝিলিক উঠল। তারা দুজনেই একসঙ্গে খুব সুন্দর লাগছিল, যেন তারা একে অপরের জন্যই তৈরি। কথা বলতে বলতে কখন তারা সেই পুরনো গাছটির কাছে পৌঁছে গেল তা বুঝতেই পারল না রিয়া। তারা আরো কাছে গেল এবং তারপর কিছুক্ষণ নিঃশ্বাস নেওয়ার জন্য তারা সেই গাছের কাছে বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা শুরু করলো। রিয়া তার সঙ্গে সময় কাটানো উপভোগ করছিল। সে আরিফের কথায় মগ্ন ছিল এবং ভাবছিল যে আরিফ কতটা ভালো কথা বলে এবং সে অন্য সব যুবকদের থেকে কতটা আলাদা। কথোপকথনের সময় আরিফ রিয়াকে বলল, লোকেরা তোমার সম্পর্কে যাই বলুক না কেন, তারা আসলেই সত্যিই বলেছে তুমি অত্যন্ত সুন্দরী এবং তোমার হৃদয় তার চেয়েও ভালো। রিয়া এই কথা শুনে মুগ্ধ হয়ে উঠল। এই কথা শুনে তার চোখ জল করে উঠল। রিয়া সাহস সঞ্চয় করে আরিফকে তার বাবা তার সম্পর্কে যা বলেছে তা জানিয়ে দিল। আরিফ হাসতে লাগলো, বলল, যদি এটা সম্ভব হতো। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কেন সম্ভব নয়? আমি কি এত খারাপ? আরিফ হেসে বলল, আমি তোমার চেয়ে অনেক বড়। রিয়া জিজ্ঞেস করলো, কত বড় তুমি? আরিফ উত্তর দিল, 900 বছর। রিয়া জোরে জোরে হাসতে লাগলো। সেদিনের পর মনে হচ্ছিল যেন আরিফ রিয়ার উপর জাদু করেছে। সে দিন রাত তার মুখ দেখার জন্য অজুহাত খুঁজত এবং যখন সে তার সঙ্গে দেখা করত তখন সে পুরনো গাছের নিচে বসে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কথা বলতো। আরিফের সঙ্গে সময় কিভাবে কেটে যেত তা সে মোটেও বুঝতে পারত না। রিয়া আগে কখনো এত খুশি ছিল না। সে নিশ্চিত ছিল যে আরিফই তার সমস্যার সমাধান। তার আগমনের সঙ্গে সঙ্গেই সবকিছু সহজ হয়ে গিয়েছিল এবং সবকিছুই ভালোই লাগতে শুরু করছিল। যখনই রিয়া আরিফের সঙ্গে দেখা করতে চাইতো সে সেই পুরানো গাছের কাছে যেত এবং সেখানেই সে আরিফের সঙ্গে দেখা করত। আরিফ রিয়ার সঙ্গে সময় কাটাতে অভ্যস্ত হয়ে উঠতে শুরু করছিল। আরিফও পাগলের মতো রিয়ার পিছনে পিছনে চলতে শুরু করছিল। তার বাড়িতে তার যাতায়াত বেড়ে গেল। রিয়ার আব্বা আম্মার সঙ্গে আরিফের সম্পর্ক আরো উন্নত হলো। তার আব্বা আম্মা এখন তাকে তাদের ছেলের মতোই ব্যবহার করতে শুরু করলেন। আরিফ যেন পরিবারের একজন অংশ হয়ে গিয়েছে। সে প্রতিদিন রিয়ার বাড়িতে দুপুরের খাবার খেত এবং ঘরের দায়িত্ব পালনে সাহায্য করতে শুরু করত, যেন সে বাড়ির একজন সদস্য। কিন্তু রিয়া প্রায় মনে করত যে যখনই আরিফের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনা করা হতো আরিফ সেটাকে মজা করে উড়িয়ে দিত, যদিও সে অনেক পছন্দ করত। একদিন রিয়া আরিফকে বলল যে
আরিফকে ছাড়া থাকতে তার মন চায় না, এখন তাদের বিয়ে করা উচিত। এই কথা শুনে আরিফের উজ্জ্বল মুখখানা ম্লান হয়ে গেল। রিয়া আবারও বলল যে আমরা একে অপরকে পছন্দ করি এবং যদি আমরা বিয়ে না করি তাহলে আমার আব্বা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবেন। এই কথা শুনে আরিফের চোখে জল ভরে গেল এবং সে কিছুই না বলে সেখান থেকে উঠে গেল। রিয়া চিন্তায় ডুবে গেল এবং সারা পথ ভাবতে থাকলো যে আরিফ কেন এমন করছে তার সাথে। বাড়ি ফিরে সে খুব হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়ল এবং কিছু না খেয়ে কিছু পান না করে শুয়ে থাকলো। সে ভাবতে লাগলো যে এটা কি তার একতরফা প্রেম, জোর করে কি সে আরিফের উপর বোঝা হয়ে উঠেছে। সে অনেক ভেবে অবশেষে সিদ্ধান্ত নিল যে সে আরিফের সঙ্গে দেখা করবে না। যদি তারা দুজনেই বিয়ে করতে নাই পারে তাহলে দেখা করার কোনো মানেই হয় না। এই ভেবে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আরিফের কথা ভেবে সে বিষণ্ণ হয়ে উঠল। তার সঙ্গে আর দেখা হবে না। আর সারা দিন খুব খারাপ কেটে গেল। সে কিছুই উপভোগ করছিল না, কোনো কাজেই তার আগ্রহ ছিল না। আরিফ সারা দিন পুরনো গাছের নিচে রিয়ার জন্য অপেক্ষা করে রইল। তার বাবা জিজ্ঞেস করলো রিয়াকে, আজ কি হয়েছে মা? আরিফ রাতের খাবার খেতে আসেনি, ব্যাপার কি? আরিফ ঠিক আছে তো? এই ব্যাপারটা রিয়াকে আরো বেশি বিরক্ত করে তুলছিল। 3 দিন হয়ে গেল রিয়া ঘর থেকে বের হয়নি। আরিফও রাতে খাবার খেতে আসেনি। রিয়া আরিফের কোনো খবর পায়নি এবং সে দিন রাত দুশ্চিন্তায় কাটাচ্ছিল। বাইরের বারান্দায় রিয়ার আব্বা তার আম্মাকে বলছিলেন যে তিনি আজ আরিফের বাড়িতে গিয়েছিলেন সে আসলেই ঠিক আছে কিনা তা দেখতে, কিন্তু যা আশঙ্কা করেছিলেন তিনি তাই ঘটেছে। আরিফ খুব অসুস্থ ছিল এবং উঠতেও পারছিল না। এই কথা শুনে রিয়া নিজের উপর খুব রেগে গেল। সে তৎক্ষণাৎ দৌড়ে আরিফের বাড়িতে গেল তাকে দেখতে। আরিফ সত্যি খুব অসুস্থ ছিল, তার শরীর আগুনের মতো জ্বলছিল। রিয়া তার যত্ন নিল, তাকে খাবার দিল এবং বাড়ি ফিরে এলো। সে প্রতিদিন তার জন্য খাবার নিয়ে যেত, ঔষধ দিত এবং এই সময় সে চুপচাপ বাড়ি ফিরে যেত এবং দুজনেই চুপ করে থাকত এবং একে অপরের সঙ্গে অপরিচিতের মতো আচরণ করত। এখন এইসব রিয়াকে খুবই বিরক্ত করছিল। সে এখন নীরবতা ভেঙে আরিফের সঙ্গে খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিল। রিয়া বলল, তুমি কি চাও? যদি তুমি এতটা পছন্দ করো আমাকে তাহলে বিয়ে করো না কেন? আর যদি বিয়ে করতে না পারো তাহলে আমাকে স্পষ্ট করে বলো না কেন? আরিফ রিয়ার হাত ধরে তাকে একটি পুরনো গাছের কাছে নিয়ে গেল। সে রিয়াকে গাছের নিচে বসিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি গল্প শুনবে? একটি গল্প? রিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ। আরিফ কথা বলতে শুরু করলো। সে গাছের দিকে ইশারা করে বলল, তুমি কি এই গাছটি দেখেছো? এই গাছটি আর আমি দুজনেই অনেক পুরনো। এটাই হলো আমার বাড়ি। একবার আমার বাড়ির বাইরে কিছু লোক তোমার কথা বলছিল। তারা তোমার সৌন্দর্য নিয়ে কথা বলছিল। আমি এটা শুনছিলাম এবং তোমাকে দেখার ইচ্ছে হয়েছিল। তাদের কথা শুনে আমি শুধু তোমাকে দেখার জন্য এসেছিলাম, কিন্তু তোমার ভালোবাসায় মোহিত হয়ে গিয়েছিলাম এবং আমি বুঝতেও পারিনি। একবার তোমাকে দেখার পর আমি আর যেতে পারিনি। এখন আমার কলোনির লোকেরা আমাকে একজনকে ভালোবাসার জন্য শাস্তি দিয়েছে। আমাদের দুজনের ভালোবাসা অপরাধ। তুমি আমার পৃথিবীতে আসতে পারো না এবং আমিও তোমার পৃথিবীতে আসতে পারবো না। আমি আরিফ, আসলেই আমি হলাম জিন। আমার বয়স 900 বছর। আমি এত স্বার্থপর নয় যে তোমার হৃদয়ের জন্য তোমাকে তোমার পৃথিবী থেকে আলাদা করে এমন জীবন যাপন করতে বলবো যার যোগ্য তুমি মোটেও নয়। রিয়া অবাক চোখে আরিফের দিকে তাকিয়ে রইল এবং তারপর জোরে জোরে হাসতে লাগলো এবং তারপর সে বলল, একজন মানুষ ভালোই তো অজুহাত দেখাতে পারে। যদি তুমি আমাকে বিয়ে করতে না পারো তাহলে আমাকে স্পষ্ট করে বলো। এই গল্প বানানোর কোনোই দরকার নেই। আমি কখনো নিজেকে তোমার উপর চাপিয়ে দেব না। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে যদি আমি তোমাকে বিয়ে করতে না পারি তাহলে কখনো বিয়ে করব না, কিন্তু শোনো, জোর করে তোমার উপরে বোঝা হব না। এই কথা বলে রিয়া উঠে চলে যেতে চাচ্ছিল। ঠিক তখনই ঠান্ডা বরফের মতো হাতটা তার হাত ধরার সঙ্গে সঙ্গেই রিয়া ঘুরে দেখলো যে আরিফ তার আসল রূপে দাঁড়িয়ে আছে। রিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল।
সে বিশ্বাস করতে পারছিল না যে আরিফ কিছুক্ষণ আগে যা বলছিল তা সত্য হতে পারে। রিয়া সেখানে অজ্ঞান হয়ে গেল এবং যখন সে জ্ঞান ফিরে পেল তখন সে তার ঘরে ছিল। তার পরিবারের সকল সদস্য তার চারপাশে জড়ো হয়েছিল। রিয়া জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে এলাম? তার আব্বা আম্মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাচ্ছ? তুমি এখানে কিভাবে এলে? মানে তুমি গত রাত থেকে এখানেই ঘুমাচ্ছ? তুমি কতক্ষণ ঘুমাবে? উঠো, খাবার খাও। রিয়া খেতে গেল এবং রুটিন অনুসারে আরিফও তার সঙ্গে দুপুরের খাবার খেলো। রিয়া অবাক হয়ে আরিফের দিকে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না গতকাল যা ঘটেছিল তা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। খাওয়ার পর আরিফ বিদায় নিল এবং কিছুক্ষণ পর রিয়াও তার সঙ্গে দেখা করতে গেল। রিয়াকে দেখে আরিফ জিজ্ঞেস করলো, তুমি কি ভয় পাচ্ছ না যে তুমি এখন একটি জিনের সঙ্গে দেখা করতে এসেছো? রিয়া উত্তর দিল, আমি আগেও তোমার সঙ্গে দেখা করতাম আর আজও দেখা করতে এসেছি। আরিফ বলল, আগে সবকিছুই আলাদা ছিল, তুমি জানতেই না যে আসলেই আমি জিন ছিলাম। রিয়া উত্তর দিল, আগে আর এখন আমার মধ্যে কোনোই পার্থক্য নেই। আমি কালও তোমার সঙ্গে দেখা করতে আসবো আর আজকেও এসেছি। সে আমাকে ভালোবাসতো এবং আজও আমার ভালোবাসা একই রকম। আরিফ এবার অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল। প্রথমবারের মতো আরিফ এমন একজনকে দেখছিল যে তাকে সে ভয় পায় না। আমি তোমাকে কষ্টে দেখতে পাচ্ছি না, আরিফ মৃদু হেসে কথা বলল। রিয়া হেসে বলল, এখন আমি মরে যেতে পারি, কারণ তোমার বিচ্ছেদ আমাকে বাঁচতে দিবা না। আরিফ বলল, পাগল হয়েও না রিয়া, তুমি একজন মানুষ। রিয়া উত্তর দিল, আমার জীবনে আসার আগে তোমার এই কথাটা ভাবা উচিত ছিল। এখন এইসব ভাবার সময় নয়। যদি তুমি আমাকে বাঁচাতে চাও তাহলে আমাকে বিয়ে করো। আমি তোমাকে আমার পৃথিবীতে নিয়ে যাব অথবা আমি তোমার পৃথিবীতে আসব, দুটোই গ্রহণযোগ্য। রিয়ার কথা আরিফকে গভীর চিন্তায় ফেলে দিল। রিয়া ছাড়া বেঁচে থাকা এখন আরিফের পক্ষে মোটেও সম্ভব ছিল না এবং এই দুটি ভিন্ন প্রাণীর একসঙ্গে থাকাও সম্ভব ছিল না। তাদের একজনকে তার পৃথিবী ত্যাগ করতে হবে। আরিফ ভেবেছিল যে যদি আমাকে ত্যাগ স্বীকার করতে হয় তাহলে আমিই তা করব, কারণ আমি সেই ব্যক্তি যে ভালোবাসার অপরাধ করেছে। রিয়া নির্দোষ ছিল। আরিফ রিয়ার দুই বোনের বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। সে তাদের ভালো পরিবারে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে লাগলো এবং রিয়ার আব্বা আম্মাকে ছেলের মতো বিয়ের প্রস্তুতিতে সাহায্য করতে লাগলো। সে দুই বোনের জন্য ভালো পাত্র খুঁজে বের করলো। আরিফ যৌতুক সংগ্রহ করলো এবং বিয়ের খরচের জন্য টাকাও জোগাড় করলো। বিয়ের আশা ছেড়ে দেওয়ার পর আরিফ তার আব্বা আম্মার কাছে রিয়ার হাত চাইল। তার আব্বা আম্মা আরিফকে তাদের জামাই হিসেবে দেখতে চেয়েছিল। যখন আরিফের মুখ থেকে এই কথা শুনলো তারা খুশি মনে রাজি হয়ে গেল। কিন্তু আরিফ তাদের সামনে কেবল একটি শর্ত রাখলো, 1 বছর পর আমি বিয়ে করব আপনার মেয়ে রিয়াকে। এই শর্তে রাজি থাকতে হবে আপনাদের। আমি শহরে গিয়ে কিছু হতে চাই, আমি নিজেই আমার বিয়ের ব্যবস্থা করতে চাই। ততক্ষণ পর্যন্ত রিয়াকে আপনাদের ভরসায় নিরাপদে রাখবেন। আমি 1 বছর পর এসে রিয়াকে বিয়ে করব। রিয়ার আব্বা আম্মা তাতে রাজি হয়ে গেলেন। এই কথা বলে আরিফ তার কলোনিতে ফিরে গেল। রিয়ার জন্য এই 1 বছর কাটানো খুব কঠিন হয়ে পড়েছিল। সে দিন রাত আরিফের জন্য অপেক্ষা করত এবং ভাবত এই 1 বছর কখন শেষ হবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বছরটির শেষ হলো এবং রিয়ার অপেক্ষার অবসান হতে চলেছে। সে খুব খুশি হয়েছিল সেই আরিফ আসতে চলেছে এবং তার অপেক্ষা চিরতরে শেষ হবে। কিন্তু এখন তার সময় কাটানো আরো কঠিন হয়ে উঠেছিল। রিয়ার আব্বা আম্মার স্বাস্থ্যের এখন অনেকটাই অবনতি হতে শুরু করেছিল। এখন তারা দিন রাত রিয়ার জন্য চিন্তিত ছিলেন এবং তাদের জীবনে তাদের প্রতি তার দায়িত্ব পালন করা উচিত বলে তারা খুবই চিন্তিত ছিলেন। 1 বছর 6 মাস কেটে গেল কিন্তু আরিফ এখনো ফিরে আসেনি। এখন সবাই চিন্তা করতে শুরু করলো। রিয়া এখন ভয় পেয়ে গেল যে আরিফ ফিরে না এলে কি হবে তার। অন্যদিকে তার আব্বা আম্মা জিজ্ঞাসা করতে শুরু করলেন যে আরিফ আমাদের সঙ্গে প্রতারণা করছে না তো?
বাড়ির পরিস্থিতিও খারাপ হতে শুরু করলো। তার আব্বা আর কাজে যেতে পারছিল না এবং আগের মতো কঠোর পরিশ্রম করার শক্তিও ছিল না। অবশেষে রিয়ার আব্বা আম্মা এই সিদ্ধান্ত নিলেন যে তারা আর অপেক্ষা করবে না এবং রিয়ার বিয়ে অন্য কারো সঙ্গে দেবেন। তারা আর দেরি করতে পারলেন না। এই কথা শুনে রিয়া খুবই দুঃখিত হয়ে পড়লেন। রিয়া পুরনো সেই গাছের কাছে দৌড়ে গেল এবং সেখানে গিয়ে অনেক কান্না করলেন এবং তারপর জোরে জোরে জিজ্ঞেস করতে লাগলো, তুমি আমাকে প্রতারণা করেছো আরিফ, তাই না? তুমি আমার সঙ্গে কেন এমন কিছু করলে? যদি তোমাকে আমাকে ছেড়ে যেতেই হয় তাহলে রিয়ার জন্য অপেক্ষা আর আশার যন্ত্রণা কেন সহ্য করতে হলো বলো? রিয়া সেই গাছের গোড়ায় কাঁদছিল। হঠাৎ সে আরিফ থেকে আসা একই সুবাস অনুভব করলো। সে কিছুক্ষণ চুপ করে রইল এবং পিছনে ফিরে তাকাতেই সে দেখতে পেল যে আরিফ তার পেছনে হাসি মুখে দাঁড়িয়ে আছে এবং তার কথা শুনছে। আরিফ সে তার শাস্তি ভোগ করে ফিরে এসেছে এই জগতে। এখন সে একজন সাধারণ মানুষ। এখন তার কাছে জিন্নাতের কোনো ক্ষমতা নেই। না তার কাজ এক মুহূর্তের মধ্যে করা সম্ভব আর না কিছু জাদুর মতো করা একেবারেই সম্ভব। সে পুরে মারা গিয়েছে। আরিফ তার পৃথিবীকে বিসর্জন দিয়ে তার প্রতিশ্রুতি অনুসারে রিয়ার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে এবং অবশেষে ফিরে এসেছে। এখন এই পৃথিবীতে বেঁচে থাকা আরিফের জন্য একটি চ্যালেঞ্জের চেয়ে মোটেও কম ছিল না। আরিফকে এই পৃথিবীতে আসার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল এবং একজন সাধারণ মানুষের মতো দৌড়াদৌড়ি করতে হয়েছিল, কিন্তু সে রিয়ার জন্য সবকিছু খুশি মনে করতে পারত। সবকিছুই আনন্দে করেছে। শীঘ্রই তারা দুজনেই বিয়ে করলো এবং একে অপরের ভালোবাসার সমর্থনে তাদের জীবনযাপন শুরু করলো। আজ সবকিছু হারানোর পরেও আরিফ খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল, কারণ রিয়ার সঙ্গে সে যে শান্তি অনুভব করছিল তা যে কোনো শক্তি এবং সম্পদের চেয়েও অনেক বেশি। এভাবেই একজন জিন অবশেষে মানুষের রূপে এই পৃথিবীতে ফিরে এসে পরস্পরের মধ্যে বিয়ে করে এই দুনিয়াতেই বসবাস করতে শুরু করেছিল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের গল্প। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।